বুদ্ধবাবু, আপনি ক্রিকেট ভক্ত, আমি ক্রিকেটের পরিভাষাতেই শুরু করছি। মুখ্যমন্ত্রী হয়ে আপনি যেভাবে ব্যাট করছেন তাতে অনেকেই স্তম্ভিত, এমনকি আপনার সমালোচকেরাও স্তম্ভিত। ব্যাপারটা আপনি উপভোগ করছেন? স্টেট ব্যাট করার চেষ্টা করছি। না, এই যে যারা সমালোচনা করতেন তারাও এখন আপনার প্রশংসায় পঞ্চমুখ, এটা কিন্তু বড় সমস্ত ক্রিকেটারের যেটা বড় লক্ষ্য, সেটা যেন একটা খেলাতেই শেষ না হয়, যেন কন্টিনিউ করে। না, আপনার ফার্স্ট ইনিংস এ পর্যন্ত আপনি হ্যাপি? হ্যাপি পুরো বলবো না, আরো কিছু রান দরকার। একজন বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক মুখ্যমন্ত্রীকালীন, যিনি একটা ছোট বলয় বন্দী, যিনি কিঞ্চিত উন্নাসিক, উদ্ধত। আরেকজন বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি মুখ্যমন্ত্রীর আসনে বসে কমপ্লিটলি বিপরীত, মানে একেবারে গৌতমের বুদ্ধ হয়ে যাওয়ার মতো। আপনি ব্যাপারটা কিভাবে দেখেন? আপনার এই আমার তথাকথিত আগের যুগের বিশেষণগুলো বেশ ভালোই লাগলো, যদিও বোধ হয় আমি ঠিক তার নই। আমি একটু ইন্ট্রোভার্ট টাইপ, এটা ঠিক, কিন্তু আমি উদ্ধত গুটিয়ে থাকা এটা আমার স্বভাব নয়। কিন্তু এরকম একটা সমালোচনা আমি বিভিন্ন মহল থেকে শুনেছি, তাই জন্য চেষ্টা করেছি বেরিয়ে আসতে চেষ্টা করেছি, এবং সেই অবস্থাটা কাটিয়ে সাধারণ মানুষ তার কাছে চেষ্টা করেছি, বা বিভিন্ন কর্নারে যেখানে আমার সম্পর্কে সন্দেহগুলো ছিল, শিল্প, সভা, অন্যান্য ক্ষেত্র, সেখানেও সহজভাবে মেশার চেষ্টা করছি। আগে পারতেন না কেন, মানে এখন পারছেন? পারতাম না বলবো না, সবটা সুযোগও ছিল না, বা খানিকটা বলতে পারেন যে নিজস্ব বিভাগ, নিজস্ব দপ্তরের কয়েকটা বিষয়ের মধ্যে, আমি বলছি সংস্কৃতি দপ্তর, সেই দপ্তরের বিষয়বস্তু নিয়ে বেশি ভাবনা চিন্তা ছিল, ঘোরাফেরাও সেটা ছিল। কিন্তু যখন আমার কাজের ব্যাপ্তিটা বাড়লো, যখন অন্যান্য দায়িত্ব আসতে আরম্ভ করলো, তখন আমি নিজেকে সেই মতন পরিবর্তন করার চেষ্টা করেছি। যারা আপনাকে প্রশংসা করছেন বা আপনার যে কাজগুলো আজকে খুবই প্রশংসার পাত্র হয়ে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু একটা তুলনা চলে আসছে জ্যোতিবাবুর জমানার সঙ্গে। লোকে প্রশ্ন করছে, আরে জ্যোতিবাবুর জমানায় তো এটা হয়নি, বুদ্ধবাবুর জমানায় হচ্ছে, আপনার একটু বিড়ম্বনায় পড়তে হচ্ছে না এর ফলে? দেখুন, আমার সুযোগটা হচ্ছে আমি দুটোই দেখেছি তো। ওনার সময় ভাবনা চিন্তা, একটা ভিশন তৈরি হয়েছিল, এটা মানতেই হবে। বিশেষ করে আমি বলবো যেটা শেষ দিকে এসে, শিল্প সম্পর্কে এ রাজ্যে ঘুরে দাঁড়াতে হবে, এবং সেই জন্য 94-এর যে পলিসি আমরা ফর্মুলেট করেছিলাম, তার প্রধান আর্কিটেক্ট উনি। সেইখানে দাঁড়িয়ে বাকিরা যারা আমরা পাশে ছিলাম, আমরা চেষ্টা করেছি সেটাকে খুব কার্যকরী করার জন্য বাস্তব কয়েকটি পদক্ষেপ নেওয়া দরকার। কথা হচ্ছে কিন্তু কথা নয়, হাতে কলমে জিনিসগুলো করতে হবে। আমি চেষ্টা করছি এখন যেটা, সেইটা করার। প্রচার আছে যে জ্যোতিবাবু একটা সমান্তরাল ক্ষমতার কেন্দ্রবিন্দু, যিনি সবসময় আপনার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছেন। এটা ঠিক না, কোনো প্রয়োজন ছাড়া উনি পরামর্শ দেন না, এবং যখন খুব প্রয়োজন হয় আমি হয়তো কিছু ব্যাপারে কথা বলি, কিন্তু মূলত সরকার চলছে সরকারি লোকদের দিয়ে। আপনি কি পরামর্শের জন্য ওনার কাছে, ওনার দ্বারস্থ হন মানে এখনো? এই কয়েক মাসের মধ্যে বলতে পারেন কিছু ঘটনা জানিয়েছি, যেগুলো অন্য ধরনের রাজনৈতিক তাৎপর্য আছে, ঠিক নিছক রাইটার্স বিল্ডিং কেন্দ্রিক নয়, যার অন্য সর্বভারতীয় রাজনীতির গুরুত্ব আছে যে বিষয়ে, বা অন্যান্য কিছু সমস্যা আছে যেটা ওনার স্তরে জানা উচিত অ্যাজ পার্টি লিডার। মুখ্যমন্ত্রী হিসেবে এই সামান্য কয়েকদিনে কোন কাজটা করে আপনি সবচেয়ে বেশি খুশি হয়েছেন? মানে মনে হচ্ছে বেশ আমি সফল, মানে ব্যাটে রান পাচ্ছি মনে হচ্ছে? দেখুন, সেটা ঠিক একটা ঘটনা বলবো না, আমাদের দুটো তিনটে জিনিস পরিকল্পনা, তার মধ্যে কিছু আপনিও জানেন। ইসরায়েল থেকে ফিরে এসে আমাদের অ্যাগ্রোডেভ কোম্পানির সঙ্গে যে এগ্রিকালচারাল ডেমনস্ট্রেশন ফার্ম, সেইটা জেমস জুয়েলারি, মণিকাঞ্চন জান্না আমাদের এবং থেকে নিয়েছেন আপনারা। টয় পার্ক, জার্মানরা যেটা ইন্টারেস্টেড, এই তিনটে জিনিস একই সঙ্গে ম্যাচিওর করলো। অর্থাৎ তিনটে কোম্পানিকে আমরা আনতে পারলাম, ফাইনাল হলো, এবং তিনটে ম্যাচিওর করলো এই অর্থে যে আমরা চূড়ান্তভাবে তাদের রেকমেন্ডেশনসগুলো আমরা পেয়ে গেলাম, তাদের পরিকল্পনাগুলো পেলাম, জমিটাও ঠিক একই সময় বার করে আনতে পারলাম, কষ্ট করতে হয়েছে, বার করে আনতে পারলাম, এবং সমস্ত কোম্পানিগুলোকে এখানে ভারতে নিয়ে আসতে পারলাম। এবং এই তিনটেই খুব ভালো ধরনের, মানে বলছি শিল্পের খুব গুরুত্বপূর্ণ একটা দিক এটা, এবং এটা এক্সপোর্ট আইটেম, জুয়েলারি বিশেষ করে টয়। এই তিনটে যখন একই সঙ্গে মিলল, আমার বলতে পারেন একটু মনে হয়েছে বোধহয় একটা সাফল্য পেলাম। সাফল্যের ত্রহস্পর্শ স্পর্শ বলবো না,
মঙ্গল স্পর্শ বলতে পারেন। কিন্তু হলদিয়ার জট ছাড়ানো তো আপনি সাফল্য হিসেবে দেখছেন না। হ্যাঁ, আমার মনে হয় এটা তো সবচেয়ে বড় সাফল্য। ধরুন সেটাকে আমি মনে করিনি যে সেটা খুব অসম্ভব ব্যাপার। খানিকটা ভুল বোঝাবুঝি যে স্তরে ছিল সেটা সেটা আর হবে না। এখন আমরা পরস্পরকে চিনি এবং পরস্পরের মনে আমাদের কি আছে আমরা এখন তাস খুলে খেলছি। তো এতদিন আপনারা পরস্পরকে চেনেননি, কবে থেকে পূর্ণেন্দু শহরে ঘোরাঘুরি করছে? দুর্ভাগ্য হয়তো তার মনের কথা সবটা খুলে বলতে চাইনি। নাকি আমাদের আপনাদের কথাও বোঝেনি কোনটা? না দুই মাঝখানে এমন একজন ছিল যে কারণে হয়নি? না, আমি কাউকে বিশেষ দায়ী করব না। কি বলবো আমি আপনাকে, একটা কোথায় মানে একটা অন্তরাল ছিল আর কি, এই অন্তরালটা কেটে গেছে এবং অ্যাকচুয়ালি এখন আমাদের সমস্যাটা ঠিক কি এই মুহূর্তে সেটা নিয়ে আমরা এখন প্রতিদিন প্রায় একদিন দুদিন অন্তরই আমরা টেলিফোনে বা ফ্যাক্সে কথা বলি। এরপর নির্বাচনের পর ফিউচারে রিস্ট্রাকচারিং কি হবে তারও কাঠামোটা মোটামুটি আমরা একমত হয়েছি। আচ্ছা, আইওসির আসার ব্যাপারটা কত দূরে গেল? আর একটু তাড়াতাড়ি হওয়া উচিত। তারা যেভাবে রেসপন্ড করছেন আমাদের সঙ্গে আলোচনা যা হচ্ছে, তলার দিকে এসে সময়টা আরো বেশি তো নিচ্ছে। আপনি বিষয়টা নিয়ে খোদ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন? প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার থেকেও মনে হচ্ছে বেশি কার্যকারী হবে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর সঙ্গে কথা বললে। যে আবার আপনার দুটো বুদ্ধদেবের তুলনায় আসছে, এটা তো আপনি খুব সগর্বে একদা বলতেন যে শিল্পপতিদের সান্নিধ্য বা পাঁচতারা হোটেলে চাইলে নন্দনে আপনি বেশি স্বচ্ছন্দ বোধ করেন, সেটা আপনার প্রেরোগেটিভ, আপনি করতেই পারেন। কিন্তু এখন দেখছি যে শিল্পপতির সঙ্গে শহরে দেখা হয় তিনি আপনার প্রশংসায় পঞ্চমুখ, এবং আপনিও শিল্পপতিদের সান্নিধ্যে যথেষ্ট এখন কমফোর্টেবল বোধ করছেন। এটা কেন? মানে এটা কি আপনি ঠেলায় পড়ে করছেন না বিশ্বাস থেকে করছেন? দেখুন, নাকি দুটোই? এটা একটা দায়িত্ববোধের ব্যাপার। ঠেলায় পড়ে আমি কিছু করি না, আমাকে কেউ সেরকম ঠেলতে পারে না। আচ্ছা, আমি যখন একটা জিনিসের দায়িত্ব নিয়েছি এবং দায়িত্বের পেছনে একটা জীবন চিন্তা জীবনধারা আছে, একটা জীবনধারা থেকে জীবন চিন্তা থেকে রাজনীতিতে এসেছি, তখন কোনোদিন কল্পনা করিনি রাইটার্স বসে মন্ত্রী হতে হবে, তারপর আবার চিফ মিনিস্টার হতে হবে। কিন্তু একটা জীবনবোধ থেকে এসে যেখানে পৌঁছেছি সেইখানে তার সম্পূর্ণ দায়িত্বটা নিতে গেলে আমি দেখেছি যে সূচিবায়ুগ্রস্ততা নিজস্ব ব্যক্তিগত ছোট ছোট সংঘাতগুলিকে, ছোট ছোট দ্বন্দ্বগুলিকে দূর করতে হবে। যেটা করছি তার মধ্যে আন্তরিকতা চাই, তার মধ্যে পরিশ্রম ঢেলে দিতে হবে। সেই কারণেই আমি সেই কাজ করছি এবং আমি মনে করি তার মধ্যে যেন কোনো রকম দ্বিচারিতা না থাকে। তো শিল্পপতিদের সঙ্গে সান্নিধ্যে এসে তাদের দেখে আপনার রিয়েলাইজেশনটা কি? দেখুন, আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে আমাদের কাজে শুধু নয়, বক্তৃতায় শুধু নয়, আমাদের প্রমাণ করতে হবে প্রতিদিনের ঘটনা দিয়ে যে উই আর ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি গভর্নমেন্ট। এবং আমাদের রাজ্য একটা জায়গায় এসে দাঁড়িয়ে আছি কৃষিতে খানিকটা সাফল্যের পর। এই যে দাঁড়িয়ে থাকার অবস্থাটা, এটাকে ভাঙতেই হবে। দুর্ভাগ্য আমাদের থেকে কয়েকটি রাজ্য এগিয়ে গেল স্বাধীনতার পরে। আমরা তাকিয়ে দেখছি গুজরাট, অন্ধ্র, কর্ণাটক, কিন্তু আমাদের এখানে যে ট্যালেন্ট আছে, যে হিউম্যান রিসোর্স আছে, এবং আধুনিক একবিংশ শতাব্দীর শিল্প হচ্ছে মেধাভিত্তিক শিল্প। আমরা যদি এই রাজ্যের সমস্ত রিসোর্স নিয়ে এগোতে পারি তাহলে আমার শিল্পপতিদের দরকার, তাদের পুঁজি আমার দরকার, এবং যদি সঠিক পরিকল্পনা করতে পারি, এ রাজ্যের মেধা এবং শিল্পপতিদের পুঁজি যদি মেলাতে পারি, তাহলে পশ্চিমবাংলা আমি মনে করি এক নতুন নতুন স্বপ্ন দেখছি। কিন্তু পশ্চিমবঙ্গের এই যে নঙর্থক ভাবমূর্তি, সেটা দূর করার ব্যাপারে কত দূরে গেলেন? ধরুন একটা বড় নগরের ঘটনা কি আপনার মনে হয় না যে আপনার এতটা এফার্টকে এক ধাক্কায় অনেকখানি পিছিয়ে দেয়? ঠিক বলুন করুন, কিন্তু এটাও আবার ঠিক। তারপরে আমি একাধিক শিল্পপতিদের মিট করেছি ব্যক্তিগতভাবে বা চেম্বার অফ কমার্স তাদের মিট করেছি। তারা এটা কিন্তু রিয়েলাইজ করেন যে বড়নগর ইজ এক্সেপশনাল কেস। কিন্তু যদি আবার অন্য দিক থেকে দেখেন যেখানে বড় যারা ইন্ডাস্ট্রি এখানে কাজ করছে তাদের অভিজ্ঞতাটা কি, ভিডিও কল সবে এসেছে এখানে। আমি তাকে বারবার জিজ্ঞেস করেছি আপনার অসুবিধাটা কি আমাকে বলুন। সে আমাকে হাসতে হাসতে বললো যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী তো অসুবিধাটা কি জিজ্ঞেস করে না। আমি জিজ্ঞেস করছি, কারণ আমার একটা ঘটনা ওদের ওখানে ভিডিও কনে সল্ট লেকে যাওয়ার প্রথম দিনের একটা নির্মম অভিজ্ঞতা আমার এখনো মনে আছে। একটা খুব হস্টাইল একটা ওয়ার্কারদের মুখোমুখি হয়েছিল ফিলিপসের পরে। হ্যাঁ, তারপর এখন সেটা মিটে গেছে, এখন তারা এগোচ্ছে, ভিডিও কন নতুন করে ইনভেস্ট করছে। এটা একটা দিক আছে। বা মনে করুন যারা বড় কোম্পানি এখানে এসেছেন তাদের অভিজ্ঞতা, মিৎসুবিশি বা ইত্যাদি, এগুলো কিন্তু আমাদের প্লাস পয়েন্ট।
কিন্তু খারাপ যেটা আপনি বলছেন একটা, সেটা হচ্ছে যে ট্রেড ইউনিয়ন সম্পর্কে, ট্রেড ইউনিয়নের ওই জঙ্গিপনা যাকে বলে ওরা ওরা বলেন মিলিটেন্সি, এইটার ব্যাপারে খানিকটা ধারণা, বিকৃত ধারণা বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। এই জায়গাটা থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। ধারণাটা বিকৃত না, ধারণাটা সত্য, কিন্তু সেটা যাচ্ছে না। ধরুন ধারণাটার মধ্যে হয়তো খানিকটা ভিত্তি আছে, কারণ আমাদের একটা অতীত আছে, যে অতীতটা খুব বিচ্ছিরি, 60s-এ, যে আমরা ওপেনলি এগুলো মানে উৎসাহিত করেছি, ঘেরাওকে উৎসাহিত করেছি, এখন ঘেরাওকে কন্ডেম করছি, ঘেরাও করলে বলছি যে হবে না। এই অবস্থানটা ঠিক এক জায়গা থেকে ঠিক একটা বিপরীত মেরুতে চলে আসা, তো এর জন্য সময় লাগে। কিন্তু ধরুন এই যে কেন্দ্রীয় সরকার যে রুগ্ন শিল্প বন্ধ করার ব্যাপারে যে প্রত্যয়টা দেখাচ্ছেন, আপনিও জানেন, সবাই জানে যে বছরের পর বছর লোকসান দিয়ে এগুলো চালানো সম্ভব নয়। তাছাড়া সরকার বলছেন যে সরকারের কাজ ব্যবসা করা নয়, অতএব আমরা চালাবো না। একই কথা আপনিও বলছেন। অথচ আপনারই দলের ট্রেড ইউনিয়ন, তার নেতা চিত্তব্রত মজুমদার বলছেন প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মিলিয়ে আমরা এ রাজ্যে জঙ্গি আন্দোলন করব। তো আপনি তো একদিকে দুপা এগোবেন, আপনার দলের লোক আবার চার পা পিছিয়ে দেবে। আমি ঠিক তো কি বলেছেন আমি জানি না, অভয় বলেছেন কিনা। আমি শুধু আপনাকে বলছি যে ওদের সঙ্গে পার্থক্যটা এইটাই হচ্ছে, পার্থক্য কিন্তু একটা আছে। দিল্লির সরকার তারা মনে করছেন যেগুলি মুনাফা অর্জন করছে, করুক না করুক, কোনো সরকারি উদ্যোগ থাকবে না, এই কনসেপ্টটাই বাতিল। কেন? ইটস এ নিউ সিচুয়েশন। মার্গারেট আপনিও তো থ্যাচার, তাই বলেছেন। না ঠিকটা বলিনি, আপনিও বলেছেন সরকারের কাজ ব্যবসা করা নয়। আমি আসছি। মার্গারেট থ্যাচার, না অন্য কথা, মার্গারেট থ্যাচার পোস্ট সোভিয়েট মানে সোভিয়েট ডিব্যাকলের পরে উনি একটা কথা বলেছিলেন, দেয়ার ইজ নো অল্টারনেটিভ, টিনা। এবং তার সেই দক্ষিণপন্থী বক্তব্যের একটা সূত্র ছিল যে গভর্নমেন্টের সমস্ত আন্ডারটেকিংকে ডিসম্যান্টেল করো। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিকেও তিনি একই কথা বলেছিলেন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এতদিন জওয়াহরলাল নেহরুর ফিলোসফিতেও যাচ্ছিল, তাকেও এখানে কিন্তু একটা ম্যাগি থ্যাচারের কথা যখন এলেন, মার্গারেট থ্যাচার শুধু এটা বলেন যে দের ইজ টিনা ফ্যাক্টর, তিনি এটাও বলেছিলেন যে আমি যেটা করছি বিকজ আই থিংক দিস ইজ অলসো মরালি কারেক্ট। মরালি কারেক্ট। ভারতবর্ষে একটা মার্গারেট থ্যাচার নেই বলেই আজকে এই দুরবস্থা। আপনি এগ্রি করেন? না, করি না। এই কারণে করি না যে পোস্ট সোভিয়েত ইউনিয়ন ওয়ার্ল্ড ব্যাংক যা ভেবেছিলেন, ওয়ার্ল্ড ব্যাংক নিজেরাই বলছেন যে যা ভেবেছিলাম ভুল করেছি আমরা। যাই হোক, সরকারি উদ্যোগের কথায় ফিরে আসি। ভাইস প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন, খুশি নন? সরকারি উদ্যোগের ক্ষেত্রে সরকারি উদ্যোগের ক্ষেত্রে আমাদের পার্থক্যটা এইটাই। দেখুন, আমাদের 67 আন্ডারটেকিংস আছে। আমিও চাই না দিনের পর দিন কিচ্ছু না ভেবে যা ইচ্ছে হোক সরকারি টাকা থেকে মাইনে দিয়ে যাই, হতে পারে না। আমরা একটা কমিটি বসিয়েছি, ফার্স্ট আমরা ক্যাটেগরাইজ করেছি কোন কোন ফ্যাক্টরি ঘুরে দাঁড়ানো সম্ভব, কোন 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 কোনগুলো অন্তত অ্যাটেম্প্ট করা উচিত, কোন কোনগুলো কিচ্ছু করা যাবে না। আমরা এখন দেখবেন হাতে নিয়েছি যেগুলো ঘুরে দাঁড়ানো সম্ভব। নিস্কো ঘুরে দাঁড়াচ্ছে, কৃষ্ণা গ্লাস ঘুরে দাঁড়াচ্ছে। এতে আমার মানে আপনার প্রোডাকশন চেঞ্জ করতে হয়েছে। আপনার কৃষ্ণা গ্লাসে শুধু বটলস করছিলাম, এখন টাইলস করতে হচ্ছে। নিস্কোতেও চেঞ্জ করা হয়েছে। প্রোডাকশন ডাইভার্সিফিকেশন এর মধ্যে দিয়েও যদি আপনার রিভাইভ করা যায়, ইটস অল রাইট। কিন্তু 67টার মধ্যে কটা যেগুলি নয়, কটা তার সংখ্যা কটা? যেগুলি আমরা 67-র মধ্যে আমরা আপাতত 10টি ক্ষেত্রে হাত দিয়েছি, ঘুরে দাঁড় করাবো প্রাথমিক কাগজপত্র। 57টারই কোনো ভবিষ্যৎ নেই। 57টাকে আবার দুটো ভাগ করছি, যেগুলোর অ্যাটেম্প্ট করা যায় আর যেগুলো কোনো চান্স নেই। যেগুলোর কোনো, আপনি একদিকে বলছেন সরকার ব্যবসা করবে না, আরেকদিকে আপনি সরকারকে ব্যবসা করার জন্য এত আগ্রহী করে তুলছেন কেন? সরকারের ব্যবসা করবে না এটা হচ্ছে নতুন কথা বলছি তো। যেগুলো হয়ে আছে সেগুলো হচ্ছে আমাদের পুরনো। এগুলো কেউ কিন্তু দায়িত্ব নিয়ে প্রাইভেট কেউ ঝুঁকি নেবে না। যদি কেউ প্রাইভেট নিয়ে ঝুঁকি নিতেন, আমি এই মুহূর্তে বলছি আমরা যে কোনো কারখানা ছেড়ে দেবো। তাহলে ব্যালকনি আপনাদের আপত্তি কোথায়? আলকনি আর আপত্তিটা হচ্ছে এখানে বোধহয় আমি বলছি যে সেখানে কাগজপত্র যা লেনদেন হয়েছে, অঙ্ক যা হয়েছে, হিসাব যা হয়েছে, সবটা সঠিক হয়নি। সেটা আপনি জানলেন কি করে? অরুণ চৌধুরী বলছেন হি ইজ প্রিপেয়ার্ড টু ফেস দ্য সিএজি, হি ইজ প্রিপেয়ার্ড টু ফেস এনি স্ক্রুটিনি, এবং এত ট্রান্সপারেন্টলি কোনো ভারত সরকারের কোনো সংস্থা এইভাবে এই ডিসইনভেস্টমেন্ট, কার বক্তব্য অ্যাক্রস দ্য বোর্ড সবার, কার বক্তব্য আমি শুনেছি পার্লামেন্টের মধ্যে, লোকসভার রাজ্যসভার মধ্যেও শুনেছি, বাইরেও শুনেছি। কিন্তু বিরোধীরা আবার খুব কনফিডেন্ট যে ওখানে ডাল মে কুচ কালা হয়। সে তো হাওয়ায় ছড়িয়ে দিচ্ছে বিরোধিতার জন্য বিরোধিতা করা। না, অঙ্ক করলে বোঝা যাবে। গ্রেট ইস্টার্নের ক্ষেত্রে আপনারা কি করেছেন? গ্রেট ইস্টার্নের জন্য আমরা এখন অপেক্ষা করছি। কিন্তু আপনারা তো কোনো বিয়ে করেননি, কত মূল্যায়ন হওয়া উচিত কোনো এজেন্সিকে দিয়ে করেননি, কোনো বা বিধানসভায় এ নিয়ে কোনো আলোচনা হয়নি। ইউ হ্যাভ ডিসাইডেড টু প্রাইভেটাইজ।
তাহলে ব্যালকোর ক্ষেত্রে ওরা যতটা ট্রান্সপারেন্সি দেখিয়েছে আপনারা তো তাও দেখেন। না না না, আমরা তো আমাদের অ্যাকর্ড যে 4টে কোম্পানি থেকে আমরা শর্ট লিস্টেড করলাম, 2টো কোম্পানি কারা করলো শর্টলিস্ট? সরকার করেছে? সরকার করেছে, কোনো কিন্তু এজেন্সি করেনি? কোনো ফাইনাল ডিসিশনে যাওয়ার আগে অ্যাসেম্বলি ফ্লোরে না ফেলে ডিসিশন না করে কখনো করতে পারে না কোনো গভর্নমেন্ট। কিন্তু আমরা সবকিছু জানাবো। কিন্তু যখন ধরুন পুরো চুক্তি প্রায় স্বাক্ষর হওয়ার মুখে, একেবারেই না। জ্যোতিবাবুর জমানায় আগের বার, তখন তো ট্রেড ইউনিয়নের আপত্তির কারণে ওটা হয়নি, বিধানসভায় আসার কারণে তো হয়নি মুখে না? নেওয়ার ব্যাপার না, আমি সার্টেন ফর্মালিটিস গভর্নমেন্টকে মানতেই হয়। হুম। এখন আমাদের ওদের ফার্স্ট প্রপোজালটা আমরা স্টাডি করেছি, আমাদের প্রপোজাল তার উত্তরে আমাদের জানিয়েছি, এখন ওরা স্টাডি করছে, ওদের রিয়াকশনটার জন্য আমরা অপেক্ষা করছি। যখন জিনিসটা চূড়ান্ত হবে, ফর্মাল হ্যান্ড ওভার হবে, তার আগে আমার সমস্ত তার আর্থিক প্রসঙ্গ, সমস্ত প্রসঙ্গ, এমপ্লয়িজদের ইন্টারেস্ট, এমপ্লয়িজদের কি হবে না হবে সবকিছু আমাকে জানাতে হবে। তার মানে আপনি বলছেন আপনি এটা করবেন, কিন্তু আপনার পূর্বতন জমানায় এটা হয়নি বুদ্ধবাবু। তখন যদি সই হয়ে যেত সেই স্টেজে তখন আসেনি, কিন্তু কিন্তু আপনাদের বিজেপি এমন প্যাচে ফেলতে পারতো যার কোনো জবাব আপনারা দিতে সেই পারতেন না। স্টেজে আসেনি কিন্তু। এখন দ্বিতীয়বার আসেনি, এত দেরি হচ্ছে কেন? দেরি হচ্ছে, এখন বল অ্যাকর্ডের কোর্টে আছে, আমাদের কাছে নেই। আমরা খুব তাড়াতাড়ি করেছি, এবার তো ওরা কি বলছে? অপেক্ষা করছি, আরেকটু সময় নিচ্ছি। আচ্ছা, রুগ্ন শিল্পের প্রসঙ্গে ফিরে আসে, হুম। ধরুন আপনারা যে ক্যাটেগরাইজেশন করেছেন, যাদের ঘুরে দাঁড়ানো সম্ভব, হুম। যাদের কিছুটা সম্ভব না, যাদের আদৌ সম্ভব না, যাদের আদৌ সম্ভব নয়, কি করবেন আপনারা? তাদের শ্রমিকদের সঙ্গে কথা বলবো, হুম। বলবো দেখো এইখানে এই কারখানা চলবে না, যদি ওখানে নতুন ধরনের কোনো কারখানা করতে চায় তোমাদের সেই কাজ করতে হবে, ট্রেনিং নিতে হবে, সেই করে যদি থাকতে পারেন থাকবেন, নাহলে আমরা এখানে নতুন কারখানা করবো। যদি তারা সেইভাবে থাকতে চান থাকবেন, নয়তো ভিআরএস নিয়ে চলে যাবেন। নতুন কারখানা মানে কিভাবে কারখানা? নতুন আমরা যেটা মনে করছি, আমাদের অনেকগুলো পুরনো কারখানা যেটা যে প্রোডাকশন তারা করে ওটার হবে না, আমরা সেইগুলোতে এরিয়া বুঝে নতুন ইমার্জিং যে সমস্ত এলো, মনে করুন কোথাও গার্মেন্টস, কোথাও হোশিয়ারি, কোথাও হয়তো আইটি সফটওয়্যারই কাজ হবে, সেগুলো সেইভাবে সেখানে সেটা কারা ঠিক করবে? সরকার ঠিক করবে না আমরা ব্যবসায়ীরা ওপেনলি ঠিক করবে? টেন্ডার করবো, দেবো, দিয়ে বলবো এই জমিটাকে আমরা এই কারখানা করতে পারছি না, নতুন ইউনিট হবে, এবং তার একটা কন্ডিশন হবে এই ওয়ার্কারদের চেষ্টা করানো, যদি একটু ট্রেনিং দিয়ে করিয়ে নেওয়া যায়, ট্রেনিং দিয়ে করানো যাচ্ছে, যদি তাও না করা যায় ওয়ার্কার্সদের বলবো নতুন ইউনিট আমরা করবো, তোমরা টাকা নিয়ে চলে যাও। কিন্তু যেভাবে আপনার পার্টি বলছে যেটা একটা মারণ বাজেট, অর্থাৎ শ্রমিক শ্রেণীর উপরে আঘাত, কর্মচারীদের উপরে আঘাত, আপনার কি মনে হয় না একটু বাড়াবাড়ি হচ্ছে? দুটো কথা বলছি, দেখুন আপনারা যদি কথা বলেন একদিকে, আর আরেক দিকে আপনি যদি বলেন আপনি শিল্প বন্ধু বা আপনার বিনিয়োগ চাই, আপনার কি মনে হবে না ইউ আর সেন্ডিং কন্ট্রাডিক্টরি সিগন্যাল? আমি দুটো কথা বলছি আপনাকে, দেখুন এই বাজেট সম্পর্কে অনেক রকম মতামত এসছে, আপনি অবশ্য খুব কড়া কিছু বলেননি। বলিনি, আমি দুটো কিন্তু আপনার দৃষ্টি আকর্ষণ করছি। একটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট, 1000 পর্যন্ত শ্রমিক যেখানে আছেন সেখানে মালিক পক্ষের হাতে, মানে এক পক্ষের হাতেই যে ক্ষমতা তুলে দেওয়া হলো, ঠিক হলো না। ইভেন সাউথ কোরিয়া তো এই আইন করতে পারবে না, না। কিন্তু এটা তো আপনার অলরেডি ছিল, খালি কোর্টের স্যাংশন নিয়ে আসতে হতো। কোর্টের স্যাংশনটা তো ছিল, একটা রক্ষা কবচ ছিল। হ্যাঁ। এটা যে একতরফা করা হলো, যে দেশে 15 কোটি বেকার, লেবার মার্কেটে গিয়ে যেখানে মারামারি, এত আনএমপ্লয়েড ছেলে, নতুন করে এই জিনিসটা করা ঠিক হলো না। কিন্তু আপনার কি মনে হয় হায়ার অ্যান্ড ফায়ার ছাড়া ব্যবসা সম্ভব? হায়ার অ্যান্ড ফায়ার সেই অর্থে যদি বলেন, আমি বলছি যে এটা কোন দেশে করছেন, কোন অবস্থায় করছেন, এটা ভাবতে হবে। ব্যক্তিগতভাবে জ্যোতিবাবু এটা বিশ্বাস করতেন যে হায়ার অ্যান্ড ফায়ার ছাড়া সম্ভব না? শুনুন, ব্যক্তিগতভাবে আমি অনেক কিছু বিশ্বাস করি, কিন্তু সামাজিক বাস্তবতা বলে একটা ব্যাপার আছে। আপনি বলুন যেটা আমাদের দেশে, আমিও বিশ্বাস করি তাহলে কি মার্কেট, বিশ্বাসটাকে রাজনীতির প্রয়োজনে সবসময় অবদমিত রাখতে হবে? বিশ্বাসটাকে বাস্তবতার সঙ্গে মিলিয়ে নিতে হবে। কিভাবে? কিভাবে? এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট, এটা আমাদের মতন দেশে তুলে দিলে, যেখানে 25%, 30% লিভ বিলো দ্য পভার্টি লাইন, আপনি তার এসেনশিয়াল, তার যে মিনিমাম নিডস, তাকে দিতে পারছেন না। উইদাউট অ্যান এক্সিট পলিসি কোনো সভ্য দেশে তো ব্যবসা করে না লোকে, তো এরাও দে আর ক্লাইমারিং ফর অ্যান এক্সিট, যে আমি সরকার করব, ব্যবসা করব, শিল্প গড়ব। কিন্তু আজকে যদি আমি বুঝি যে আমার এতে ব্যবসা হচ্ছে না, মুনাফা হচ্ছে না, লাভ হচ্ছে না, তাহলে সেটা বন্ধ করার অধিকার আমার থাকবে না? রিস্ট্রাকচারিং করতে হবে, কনসালটেশন উইথ দ্য ওয়ার্কার্স। সেটা কে ঠিক করবে? মালিকরাও ঠিক করবে, শ্রমিকরাও ঠিক করবেন, তাদেরও মতটা নিন না। কিন্তু ব্যবসা আমার ঠিক করবে আর তৃতীয় তাদের পক্ষ? সঙ্গে বসে আলোচনা করে ঠিক করুন না। আপনি হয়তো, শ্রমিকরাও তো এত বোকা না, তারাও বুঝতে পারবে যে কোনো ভবিষ্যৎ নেই, তখন তারা নিজেরাই বলবে। আজ দেখুন অনেক কারখানায় হচ্ছে যে আলোচনা করে অ্যাক্রস দ্য টেবল একমত নিয়ে শ্রমিক সংখ্যা কমিয়ে আনা হচ্ছে, নাহলে তারা বলছে হবে না। প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য শ্রমিক সংখ্যা কমিয়ে আনা হচ্ছে, যন্ত্র, নতুন টেকনোলজি নিয়ে আসার জন্য। শ্রমিকরা তো মানছেন এগুলো, কিন্তু এই যে একতরফা এই সিদ্ধান্ত করা যে
আমি যা বুঝবো আমি তাই করবো, শেষ কথা। এটা 19th সেঞ্চুরির ক্যাপিটালিজম করেছিল, না কিন্তু আপনারাও তো 21st সেঞ্চুরিতে হওয়া আপনারাও তো উচিত। সরকারি স্তরে প্রাথমিক স্কুলে, মাধ্যমিক স্কুলে, কলেজে ঠিকা শ্রমিক রাখছেন, অর্থাৎ দায় এড়াতে, অর্থাৎ সো দ্যাট ইউ ক্যান ফায়ার দেম। শুনুন, ঠিক ওইভাবে তুলনা করলে ঠিক হবে আর না। কি তুলনা হয়? এটা বলতে পারেন একটা পরীক্ষামূলক। হ্যাঁ, আপনি নিজের ক্ষেত্রে যা করবেন না ব্যবসায়ীকে তা করতে বলবেন, এর মধ্যে তারা ডাবল স্ট্যান্ডার্ড আছে। না, আমি ডাবল স্ট্যান্ডার্ড নেই অর্থে যে আমি মূলত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে তো এটা করছি না। আমি আংশিকভাবে, পরীক্ষামূলকভাবে, দায়বদ্ধতার প্রশ্নে আমরা দেখছি যে আমি তোমায় মাইনে দেবো, তুমি স্কুলে যাও, পড়াও, সব ক্ষেত্রে হচ্ছে না। দায়বদ্ধতাটাকে এনশোর করার জন্য আমি এটা করেছি। ডাক্তারদের ক্ষেত্রে কিছুটা, খানিকটা শিক্ষকদের ক্ষেত্রে করেছি। আমরা দেখছি তাকে সেখানে যদি একটা সোশ্যাল কন্ট্রোল রাখা যায়, পঞ্চায়েত দিয়ে, অভিভাবকদের কমিটি দিয়ে, স্কুলে যাচ্ছেন, ফলটা আমি পাচ্ছি। পঞ্চায়েত কি সবই করবে, মানে এমনকি শিক্ষা ব্যবস্থাও এখানে না, পরিচালনা করবে? সামাজিক নিয়ন্ত্রণটা করবে, সে মাস্টারমশাই প্রতিদিন স্কুলে যাচ্ছে কিনা এই রিপোর্টটা আচ্ছা, দেবে। বাম জমানায় এই হ্যাঁ। শিক্ষক সমাজের বিরুদ্ধে এই যে একটা দায়বদ্ধহীনতার একটা অভিযোগ উঠছে, এটা কি আপনার মনে হয় না আপনাদের এই দলবাজির কারণে গোটা স্ট্রাকচারটা এত ভিশাসলি পলিটিসাইজড হয়ে গেছে যে শিক্ষা ব্যবস্থার উপর কারোর কোনো আস্থা নেই? এটা এসেনশিয়াল ইনগ্রেডিয়েন্ট ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অলসো। শুনুন, দুটো জিনিস জড়িয়ে ফেললেন। একটা হচ্ছে যদি বলেন বাস্তবতা হচ্ছে এই যে শিক্ষার এক্সপ্যানশন, বিস্তার ঘটেছে। সেটাও সাসপেক্ট। না, মানে আপনাদের দাবি যেটা সেটা নাও হতে পারে, শিক্ষার প্রসার ঘটেনি, সাক্ষরতার ঘটেছে। সাক্ষরতার ঘটেছে, শিক্ষারও খানিকটা ঘটেছে। ফর্মাল এডুকেশন, প্রাইমারি সেকেন্ডারিটাও যদি ফর্মাল অনেক এডুকেশন, বাঙালি ইংরেজি ভুলে গেছে, এটাই তো পরে কনফিউশন বলছেন। ওটা অন্য প্রসঙ্গ। আচ্ছা, এক্সপ্যানশন হয়েছে। সমস্যাটা হচ্ছে শিক্ষার মান, কোয়ালিটি অফ টিচিং নেমে গেছে। সেটা আপনি স্বীকার করেন? স্বীকার করি। আপনি যে কলেজের ছাত্র, আমি সেই কলেজের সেই ছাত্র। কলেজ থেকে শুরু প্রেসিডেন্সি করবেন কলেজে আজকে না। কি হাল করেছেন হ্যাঁ, আপনারা? সেই মেয়ে আমাকে ধমক দিচ্ছে। হ্যাঁ। কোয়ালিটি অফ টিচিং কমে গেছে, খারাপ হয়ে গেছে। এটা শুধু আর প্রাইমারি স্কুলেও খানিকটা খারাপ হয়েছে। যদি এটা এই বাস্তবতাকে স্বীকার করা যায় তাহলে বলতে হবে কেন। শুধু তাহলে মাইনে দিয়ে যাওয়াটা, সরকারের দায়িত্ব নেওয়াটাই এর সমাধান নয়। আমরা তো মাইনের দায়িত্ব নিয়েছি, এত টাকার দায়িত্ব নিয়েছি, তাও তো হচ্ছে না। নেওয়ার দরকারটা কি? হায়ার এডুকেশনে আপনাদের মাইনে দেওয়ার দরকারটা কি? না, সেখানে যেটা আমি বলছিলাম আপনাকে, যেটা আপনি বলছিলেন যে সেইখানে যদি কোয়ালিটি অফ টিচিং এটাকে আমাকে উন্নত করতে হয়, বড় বড় সংগঠনগুলি দায়িত্ব রয়েছে। টিচার্স অর্গানাইজেশন, টিচার্সরা কেন রাজনীতি করবেন এ প্রশ্ন খুব মুশকিল। যে আপনি বলেন আপনি পৃথিবীতে এমন কোনো সমাজ নেই যে সমাজে টিচার্সরা কেউ রাজনীতি করে। রাজনীতি করুন, কিন্তু আপনাদের সংগঠনের যারা নেতৃত্ব, আমি একজনের নাম করছি না কারণ ক্যামেরার সামনে, যিনি গত 32 বছর কোনো ক্লাস নেননি বুদ্ধদেব বাবু, কিন্তু মাইনে নিয়েছেন, এবং তিনি বামপন্থী রাজনীতি করেন এবং শিক্ষক সংগঠনের প্রধান নেতা। এই ধরনের লোককে তো আপনারা কখনো নেভার ব্রিং দেম টু বুক। এটা কি, এটা তো কোনো আলোচনা, এটা একটা I don't want to ব্যতিক্রম। embarrass you, কিন্তু না, না, এটা ব্যতিক্রম। যদি নেতা তাই করেন, চালারা তাই করবে, আর কি করবে? আমি যদি করি, আমার সহকর্মীরা তাই করবে, আপনি করলে রাইটের কাছে অন্যরকম হবে। শুনুন, এটা ঠিক যে শিক্ষকদের শিক্ষার মান সম্পর্কে সমালোচনা আছে, এবং সেটা আমরা প্রকাশ্যও বলছি, শিক্ষক সংগঠনের মধ্যে বলছি। কিন্তু যেহেতু রাজনীতি করেন তাই জন্যই এটা হচ্ছে, এটা ঠিক না। একটা স্বাধীনতা আন্দোলনের সময় তো শিক্ষকরা সবাই রাজনীতি করেছেন। এরকম রাজনীতি কখনো হয় শুনুন না, যে ভাইস চ্যান্সেলর থেকে চাপরাশি হুম, আপনাদের আলিমুদ্দিন সিটের একজন ভদ্রলোক ঠিক করবেন কে হবে, এরকম রাজনীতি পশ্চিমবঙ্গে কখনো হয়নি বুদ্ধবাবু। এই অভিযোগটা কি সত্যি 100 আপনি বিশ্বাস যথার্থ। করেন? সত্যি আপনি বিশ্বাস করেন? আগে আপনারা একটা নাম পাঠাতেন, সুপ্রিম কোর্ট বললো না একটা নাম পাঠালে চলবে না, এখন 3টে পাঠান, 3টেই পার্টির লোক। এটা আপনি সত্যি বিশ্বাস করেন? নিশ্চয়ই চোখের সামনে দেখেছি, আমার বাবা শিক্ষক, দিদি এবং শিক্ষক, সবাই শিক্ষক। আমারও তো। হ্যাঁ, কিন্তু আপনি তো আরো ভালো জানেন। সমস্ত শিক্ষকগুলি কি সত্যি এতখানি আত্মমর্যাদাহীন? না, এত এটা আপনি ভ্যালু অ্যাডেড একটা ইয়ে করলে আমার মনে হয় না তাই। কিন্তু এখানে চলে এসেছে আজকে শিক্ষা ব্যবস্থা, যে সিপিএম না করলে বা সিপিএম এর অনুগ্রহ ভাজন না হলে আপনি কোনো জায়গায় চাকরি পাবেন না, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে পাবেনই না। এরকম একটি কথা আছে, কিন্তু মনে করুন যে হাজার হাজার টিচার আমাদের রাজ্যে বিভিন্ন কলেজে আছেন, ইউনিভার্সিটিতে আছেন, সবাই সিপিআইএম এর কাছে দাসখত দিয়ে শিক্ষকতা করছেন, এটা আমার মনে হয় না। আচ্ছা, আমি আবার শিক্ষা থেকে শিল্পে ফিরে আসি। আপনি তো এই গত 2.5 মাসে 3 মাসে অনেককে দেখলেন শিল্পপতি, কে আপনাকে সবচেয়ে ইমপ্রেস করেছে বেশি? আপনি তো প্রেমজিকে দেখলেন। দেখুন, ঠিক ইন্ডিভিজুয়ালি এরকম বলা মুশকিল। গোষ্ঠী হিসেবে বলুন, মানে কার কমিটমেন্ট, কার আপনার খুব ভালো মনে হলো? কমিটমেন্ট অনেকেরই আছেন আমাদের রাজ্যে, যারা আছেন, বাইরেও আছেন। নারায়ণ মূর্তিও খুব চমৎকার মানুষ। রতন টাটার সঙ্গে যতটুকু পরিচয় হয়েছে, যতটুকু আমার কথা হয়েছে, শিল্প ছাড়াও অন্য, আমার তাকে চমৎকার মনে হয়। তার সত্যি কমিটমেন্ট আছে দেশের প্রতি। আম্বানিদের?
আম্বানির ছেলের সঙ্গে আলাপ হয়েছে, কিন্তু আম্বানির সঙ্গে আমার আলাপ হয়নি। তাহলে আম্বানির বিরুদ্ধে আপনার দলের সংসদীয় দলের নেতা এত বিবৃতি দিচ্ছেন, বলছেন হলদিয়ায় কাটল করে দিতে চাইছে আম্বানিরা, আপনি কি সেটা বিশ্বাস করেন? আমরা তো আবার আম্বানিকে নিয়ে এসেছি আমাদের আন্ডারগ্রাউন্ড কেবল, আপনার জানেন, ফাইবার অপটিক। ওরা তৈরি করছে। হ্যাঁ, আমরা তো সেই জন্যই ব্যাপারটা দেখাচ্ছে যে আপনারা পাঁচ মুখে পাঁচটা কথা কেন পাঁচ বলছেন? মুখে পাঁচটা কথা, কে আমাদের পাঁচটা মুখকে আমি জানি না। হ্যাঁ, আপনার আমরা একটা মুখ, সোমনাথ বাবুর একটা মুখ, জ্যোতিবাবুর একটা মুখ, আলিমুদ্দিনের একটা মুখ, চিত্তব্রত মজুমদারের আরেকটা মুখ। শুনুন, যারা যে যে মুখ দিয়ে যে কথাটা বলেছে সেই কথাটা কার মুখ দিয়ে বলা উচিত এটা বুঝে নিয়ে বলবেন। এটা আপনি আম্বানি একটা সিম্ফনির আমাদের মতো কেন হচ্ছে না সিনক্রোনাইজেশন? সিনক্রোনাইজ চেষ্টা হচ্ছে। আম্বানি ভালো আর গোয়েঙ্কা খারাপ, আর রতন ভালো আর এই বিড়লারা খারাপ, আমাদের এই করার সময় নেই, সুযোগও নেই। এটা আপনার নেই, কিন্তু আপনার সহকর্মীদের সবাই কি তাই? চেষ্টা করছি। 25 বছর পরে আপনাদের এত সে কি দেখাচ্ছে কেন সিপিএম? আপনারা সত্যি দেখাচ্ছে, নইলে সুভাষ চক্রবর্তীর উদাহরণ যদি ধরেন, সুভাষ চক্রবর্তী যা বলেছেন সেটা যদি উনি বালক ব্রহ্মচারী দলে থাকতেন বা অন্য দলে থাকতেন তাহলেও তাড়িয়ে দিত। আপনারা কেন, মানে কেন এত শৃঙ্খলার কোনো কেউ ধার ধারছে না, তা সত্ত্বেও সিপিএম কোনো ব্যবস্থা নিচ্ছে না, কেমন যেন একটা জড়াগ্রস্ত দলের মতো বসে আছে কেন? ওয়াই আর ইউ সো নার্ভাস? ক্ষমতা চলে গেলে যাবে, তাহলে নার্ভাস কেন? নার্ভাস কথাটা ঠিক হলো না বোধহয়। বলতে পারেন যে খানিকটা কিছু কিছু ক্ষেত্রে খানিকটা হতবুদ্ধি, কিংকর্তব্য বিমূঢ়, এই ধরনের কিছু কথা এত বললাম। প্রলং কিংকর্তব্য বিমূঢ়তা? ব্যাপারটা হচ্ছে, না আমি বলছি বিশেষ একটা ঘটনার মুখে দাঁড়িয়ে ইত্যাদি। একটা কথা তো আপনি বোঝেন যে কমিউনিস্ট পার্টিকেও চলতে হচ্ছে এমন একটা সমাজের মধ্যে। আমরা যখন প্রথম এসেছিলাম আমরা বিশ্বাস করতাম, মানে সর্বহারার একতন্ত্র বিপ্লবের মাধ্যমে গড ইজ ইন হিজ হেভেন এন্ড অল ইজ রাইট উইথ দ্য ওয়ার্ল্ড। আমরা মনে করতাম যে ঠিক আছে, সত্যি মনে করতাম। আমি জলপাইগুড়ি যে চায়ের দোকানে দাঁড়িয়ে শুনছি নমপেন মুক্ত হচ্ছে, বিশ্বাস করতাম, বিশ্বাস এখনো করি। কিন্তু আজকে একটা জটিল সংসদীয় গণতন্ত্র, দেশে রাজনীতির দুর্বৃত্তায়ন, দুর্নীতি, টাকা পয়সা, মারামারি, এই সবের মাঝখানে দাঁড়িয়ে সব দলই ক্ষয় পাচ্ছে। সবচেয়ে কম ক্ষয় হয়েছে এখনো আমাদের, কিন্তু যেটুকু হয়েছে তার জন্য আমরা লজ্জিত। মানুষ চায় না কমিউনিস্ট পার্টিকে এই চেয়ারে দেখতে, ঠিকই। আর আমার বন্ধু সম্পর্কে, কলিগ সম্বন্ধে যা বললেন, ওর মনে কিছু আঘাত আছে, সে আঘাত থেকে হয়তো একটুখানি ও বিচলিত হয়ে গেছে। আমার ধারণা ঠিক হয়ে যাবে। কিন্তু ওই আঘাত থেকে আপনার সম্পর্কিত, মানে আপনার নেতৃত্ব উনি মানতে চান না সেজন্য? একেবারে না, ঠিক না, এটা ওকে জিজ্ঞেস করতে পারেন। আঘাতটা কিসের? আঘাতটা অনেক রকমের আঘাত। সে সত্যিকারের ওর অনেক গুণ আছে, পার্টির দীর্ঘদিনের কর্মী, এবং সেই অবস্থাটার ফলে কিরকম একটা আহত একটা মনোভাব থেকে তার এটা হয় আমার মনে হচ্ছে, সেটা মিটে যাবে। আর বাকি যাদের শৃঙ্খলা ভাঙছেন, যারা এ করেছেন, এরা কোনো আপনি কিন্তু আপনাকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এটা আপনি যেটা বললেন যে আমরা যখন শুরু করেছিলাম এই সরকার তখন 38,000 পার্টি মেম্বার, আর আজকে 2 লক্ষ ছাড়িয়ে গেছে। প্রবলেম অফ গ্রোথ। এই এতকে ডিসিপ্লিন করা, ইডিওলজিক্যালি ওরিয়েন্ট করা খুব কঠিন কাজ। সে তো বেনজল আসবে, কারণ জানে সিপিএম এর নাম লেখালেই জীবন নিরাপদ। শুধু বেনাজল এটা নয়, বেনাজল তো আসবে, বেনাজলকে একটু পিউরিফাই করে নেওয়ার। তাহলে আপনারা আগে প্রথমে স্ক্রিনটা কেন করেন না? ট্রিটমেন্ট প্ল্যানটা আছে পার্টির মধ্যেই আছে। আছে কি? হ্যাঁ আছে। আচ্ছা, সুভাষ বাবুর ক্ষেত্রে যেটা আপনি বললেন যে ওর আঘাত বা অভিমানের কথা, সুভাষ চক্রবর্তী, আপনি এটা মানেন যে আপনাদের প্রজন্মের সিপিএম এর যত নেতা আছেন তাদের মধ্যে ওনার জনপ্রিয়তা অনস্বীকার্য? অন্তত গতকাল অবধি ছিল, আজকে কতটা আছে জানি না। কিন্তু এইরকম একজন নেতাকে সিপিএম পার্টি স্টেট সেক্রেটারিয়েটের মেম্বার পর্যন্ত করে না, অথচ যারা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে জিততে পারেন না তারা পলিট ব্যুরোর নেতা হন। এইরকম একটা ব্যাপার আপনাদের দলে কেন? দেখুন, এগুলো একেবারে পার্টির সাংগঠনিক বিষয়, আভ্যন্তরীণ বিষয়। আই এম আস্কিং এ পলিট ব্যুরো মেম্বার। হ্যাঁ, কিন্তু সবকিছু প্রকাশ্যে আলোচনা করার বোধহয় সুযোগ নেই। কিন্তু আপনি মানেন তাহলে আঘাতের একটা ন্যায্য কারণ থাকলেও? সেটা আমার ওর সঙ্গে কথা বলে অনুভব হয় যে ওর কোথাও একটা আঘাত আছে, আহত একটা মনোভাব আছে, হয়তো সেখান থেকে হচ্ছে। সেই ক্ষতে কি প্রলেপ দেওয়ার কোনো চেষ্টা হচ্ছে? নিশ্চয়ই হচ্ছে, সবাই চেষ্টা করছে। তো ভবিষ্যতে তার মানে সুভাষ চক্রবর্তী যদি আবার জেতেন আবার মন্ত্রী হবেন? সেটা কারোর ক্ষেত্রে এখন সিদ্ধান্ত হয়নি, এমনকি আমার ক্ষেত্রেও। এটা হতে পারে না, আপনার ক্ষেত্রে হয়নি, আপনি ছাড়া কে হবেন? না, সেটা এখনো ঠিক করেনি কেউ। অনেকে অবশ্য হাওয়ায় ওঠাচ্ছে যে নিরুপম সেনকে নাকি দাঁড় করানো হচ্ছে। আমাদের পার্টির যদি পদ্ধতি জানেন, পার্টি এবং লেফট ফ্রন্টের, এগুলো আমাদের একটা নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে হয়।
নির্বাচনের আগে কেউ ব্যক্তিগতভাবে বা গোষ্ঠীগতভাবে ধরো কেউ বলতে পারেন আমি হব, অমুক হবে, তমুক হবে। আমার মনে হয় কিছু এটা আপনি খুব বিনয় না। দেখাচ্ছেন। কেন বলছি, আচ্ছা জ্যোতিবাবুর হুম। ৭৭ থেকে ৯৬ নির্বাচন পর্যন্ত কখনো বলেছেন যে আমাদের দল ঠিক করবে আমি মুখ্যমন্ত্রী হবো কিনা? না, এটা ওনার কথা আমি বলতে পারবো না, তুলনাটা ঠিক হয় না। এটা আপনার একটা মনোভাব হতে পারে, কিন্তু আমি আপনাকে যেটা বলছি এটা বাস্তব, এটা কোনো বিনয় নয়। আমাদের দলীয় পদ্ধতি, কর্মপদ্ধতি এবং ফ্রন্টেরও যা নিয়ম আছে তাতে এটা আমরা আগে কেউ দাবি করতে পারি না। একটা কারণ হতে পারে যে আপনি যেভাবে সরকারকে পরিচালনা করছেন সেটা বোধহয় আলিমুদ্দিন নেতৃত্বে খুব পছন্দ নয় নাকি? কেন ভাবছেন এটা হঠাৎ? নইলে আপনার মনে এই সংশয় আসছে কেন যে আপনাকে দল নাও করতে পারে? সংশয় নেই আমার। তাহলে আপনি নিঃসংশয় কেন বলতে পারছেন যে আমি হব? সংশয় বলার কোনো অধিকার নেই, কারণ আমরা নিজেরা কিছু শৃঙ্খলায় বিশ্বাস করি। সে শৃঙ্খলা হচ্ছে স্বেচ্ছায় শৃঙ্খলিত। আমরা স্বেচ্ছায় শৃঙ্খলিত, এটা কখনো হয়? হয়। তারপরে আপনি ধরেই নিয়েছেন যে আচ্ছা একটা জিনিস, কারণ শিকল ভাঙার জন্য এসেছি তো, তাই নিজের কিছু স্বেচ্ছা শৃঙ্খলা দরকার। আরেকটা প্রশ্ন রাজ্যবাসীর আছে যে আপনি ধরে নিচ্ছি তর্কের খাতির যে আপনি মুখ্যমন্ত্রী হলেন, আমাদের অর্থমন্ত্রীকে অসীম দাশগুপ্তই থাকবেন? সেটাও বললাম, পদ্ধতি আছে একটা ঠিক করার। না, কিন্তু আপনাদের আলিমুদ্দিন স্ট্রিট থেকে যে সংকেত আসছে তা থেকে মনে হচ্ছে যে বর্ধমানের নেতা নিরুপম সেনকে করা হবে। আপনারা আলিমুদ্দিন সিট থেকে বেশিরভাগ সংকেতই ভুল পান। ভুল পান? হ্যাঁ, আপনাদের সিস্টেমের মধ্যে কোনো গোলমাল আছে। তা আপনি বলছেন তা হবে না? যন্ত্রপাতিতে গোলমাল আছে। না, আপনি তাহলে বলুন ক্যাটেগরিক্যালি যে হবে না। আমি নাও বলছি না, হ্যাঁ বলছি না। এবার আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি আপনার প্রতিদ্বন্দ্বিনী সম্পর্কে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি কি চোখে দেখেন? তিনি একজন রাজনৈতিক নেতা। অনলি? শুধুই কি তাই? আপনি কি বলছেন বুঝতে পারছি না। পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেত্রীও বটেন। যদি আপনি মনে করেন তাই। আপনি মনে করেন না? না, কেন করেন না? আমি মনে করি না, এই কারণে যে এটা বাস্তবতায় ঘটনা নয়। এই যে মমতাকে দেখতে এত ভিড়, এত লোক, লক্ষ লক্ষ লোকের তিনি একটা, যাই বলুন, আশা আকাঙ্ক্ষার একটা প্রতীক হিসেবে এমার্জ করেছেন, এটা আপনি স্বীকার করেন না? হ্যাঁ, স্বীকার করি, কিন্তু আবার এটাও স্বীকার করি যে লক্ষ লক্ষ মানুষ তারা বিশ্বাস করেন যে কিছু উন্নতি হোক, রাজ্যের উন্নয়ন হোক। শুধু নৈরাজ্য ভালো নয়, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও ভালো নয়, কিছু উন্নয়ন হোক। কিছু মানুষ চায় আইনের শাসন, হিংসা নয়, আইনের শাসন। কিছু মানুষ চান ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িক শক্তি সুযোগ না নেয় এ রাজ্যে। এই সংখ্যাটা এখনো বেশি। কিন্তু জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও এই রাজনীতি তো মমতা আপনাদের কাছ থেকে শিখেছেন। আমাদের কাছ থেকে শুরু শিখে থাকে আমাদের দুর্ভাগ্য, কারণ আমরা শুধু জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও করিনি। আমরা 24 বছর ধরে খুব পরিশ্রম করে, খুব কষ্ট করে এ রাজ্যের অর্থনীতিকে বোঝার চেষ্টা করেছি এবং সাধ্যমতো এগোনোর চেষ্টা করেছি। উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, এই মুহূর্তে যদি বলেন শিল্প, সত্যিকারের পশ্চিমবাংলায় যারা বুঝতে পারছি একবিংশ শতাব্দীর যে নতুন প্রজন্ম, তাদের যে বুদ্ধি, যে দিকে পৃথিবী এগোচ্ছে, বিজ্ঞানের একবিংশ শতাব্দীর যে দিকগুলি, বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আইটি, এই রাজ্যের নতুন প্রজন্মের কাছে যদি আমরা সেই কাঠামো তুলে দিতে পারি যে এসো এইখানে সবাই মিলে কাজ করি, তাহলে কিছু করতে পারবো। এক নতুন স্বপ্ন একটা, এবং এটা বাস্তব ভিত্তি আছে। আপনি কখন এটা ভেবে দেখেছেন কি যে অর্থনৈতিক নীতিগুলোর প্রশ্নে আপনারা যা বলেন আর মমতা যা বলেন তার মধ্যে ফান্ডামেন্টালি কোনো তফাৎই নেই? বরঞ্চ মমতা আপনারা 60-এর দশকে যা বলতেন এখন তাই বলেন। অর্থনৈতিক নীতি সম্বন্ধে কিছু বলেছেন বলে আমার নজরে আসে। রুগ্ন শিল্পের প্রসঙ্গই ধরুন, উনি চান না যে রুগ্ন শিল্প বন্ধ হোক। সরকারি কর্মী ছাঁটাই বলুন, উনি চান না বন্ধ হোক। উনি যা যা কিছু মানে 60-এর দশকে আপনারা বলেছিলেন, মমতা আজকে 2000 সালে তাই বলছেন। তাহলে আপনার বিরোধের কারণ কি? মমতাকে তো আপনার দলেই নিয়ে নেওয়া উচিত। ঠিক বোধহয় তা নয়। তিনি বলার সময় সবসময় বিরোধী দল হিসেবে তিনি কথা বলেন মনে হয়। ভেবেচিন্তে কথা বললে হয়তো দেখা যাবে অনেক পার্থক্য আছে, মৌলিক পার্থক্য আছে। যেমন মনে করুন যে আপনি যে রেলওয়ে বাজেট হচ্ছে, এটা সত্যি তো একটা দেশের, এত বড় একটা দেশ, সেই দেশের সামগ্রিক প্রয়োজনটা কি, সামগ্রিক চাহিদা কি, কোথায় আমাদের উইকেস্ট, মানে কোথায় অংশটা পিছিয়ে আছে, কোন রাজ্য পিছিয়ে আছে, এই সামগ্রিক দৃষ্টিকোণ নিয়ে রেল বাজেট হওয়া উচিত। সামগ্রিক দৃষ্টিকোণ নিয়ে রেল বাজেট হওয়া উচিত এবং দেশের আর্থিক বাস্তবতার উপর, সরকারের কোষাগারের চেহারাটা কি, তার উপর দাঁড়িয়ে সবকিছু হওয়া উচিত। আচ্ছা, তাহলে রেল বাজেটের ক্ষেত্রে আপনারা চাইছেন মমতা রিফর্মিস্ট হোক, আর সেন্ট্রাল বাজেটের ক্ষেত্রে চাইছেন যশবন্ত সিনহা কনজারভেটিভ হোক? না, তাহলে কি আমরা বলছি যে তার ক্ষেত্রে আমি যেটা বলছি, রেল ভাড়ায় যাত্রী ভাড়া বাড়ায়নি, আপনাদের হ্যাপি হওয়া উচিত। আমি যেটা বলতে চাইছি এর মধ্যে কোনো সর্বভারতীয় দৃষ্টিভঙ্গির প্রতিফলন হয়। যেটা বলতে চাইছি
এর মধ্যে কোনো সর্বভারতীয় দৃষ্টিভঙ্গির প্রতিফলন হয়নি, এটা আমার প্রতিবাদ। সর্বভারতীয় দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায়? একজন সর্বভারতীয় একজন মন্ত্রী, তিনি মানে আপনি কি বলতে চাইছেন বাংলাকে এত দেওয়া ঠিক হয়নি? খারাপ হয়নি, অন্যরাও আরো পেলে ভালো হতো। তো যখন অন্যরা করতো তখন তো আপনারা প্রতিবাদ করেননি? নীতিশ সব কুমার যখন সময় বিহারে করেছে। করেছে। এটা একটা প্যাটার্ন হয়ে গেছে। আপনি বাঙালি নবজাগরণের একটা- প্রবক্তা, এটা বলবেন না? না, ভেরি রিস্কি ফর ইউ। কখনো বলছি না, শুধু এটাকে বলছি যে আমি তো শভিনিস্ট নই, আমি ভারতীয়। এটা আমাদের রেল দপ্তরের একটা প্যাটার্ন হয়ে গেছে। যে মন্ত্রী যখন মন্ত্রী হন, সেই মন্ত্রীর তখন সেই রাজ্যের লাভ হয়। এটা কোনো সভ্য গণতান্ত্রিক সমাজে হওয়া উচিত নাকি? কিন্তু তাই হয়ে গেছে, কেন? তাই নিয়ম দাঁড়িয়ে গেছে। তো আমার বক্তব্য হচ্ছে দেয়ার ক্যান বি টু স্ট্যান্ডার্ডস। না, এটা হতে পারে না, হওয়া উচিত না। তাহলে আপনি যদি কালকে রেলমন্ত্রী আপনাদের দলের কেউ হন, তিনি বাংলার বদলে বিহারকে দেখবেন না, সারা ভারতকে দেখবেন, সেভাবে কেউ দেখতে পারেন? দেখা উচিত। তাহলে আপনারা নিজের দল ছাড়া কংগ্রেসীদের দেখলেন না, আপনারা সারা ভারতবর্ষ দেখবেন? কংগ্রেসীদের দেখার খুঁজে পাওয়া যাচ্ছে না ওদের। এখন পাচ্ছে না কারণ আপনারা পুরোটা ডাবফেল করে নিয়েছেন, সিপিএম বি টিম হয়ে গেছে বলে। সর্বভারতীয় দৃষ্টিভঙ্গিটা নেই। আর আপনি যেটা বলছেন যশবন্ত সিংহের এটা কিন্তু বাজেট, আমার মনে হচ্ছে যে বিরোধিতার জন্য আপনি- বিরোধিতা করছেন। না না, বিরোধীদের জন্য আমি শুধু একটাই কথা বলেছি, দেখবেন আমি এমনিতে কিছু বলিনি। আমি বলেছি সর্বভারতীয় দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেনি। আর আমি যশবন্ত সিনহা বাজেট সম্পর্কে, এটা আপনি বারবার বলছেন, আপনি সত্যি দেখুন তো, তার আগে 2-3 দিন আগে যেটা ইকোনমিক রিভিউ বেরিয়েছে, আর্থিক সমীক্ষা, কি দেশের ভয়ঙ্কর অবস্থা। আপনি কৃষিতে বলুন 1%-এর নিচে নেমে এসছে। অ্যাকচুয়াল টার্মসে ফুড গ্রেনস, এই প্রথম বোধহয় ফুড গ্রেনস প্রোডাকশন কমে গেল। আপনি ইন্ডাস্ট্রিতে 5% উঠতে পারছে না। জিডিপি ছেড়ে দিন, জিডিপি তো নামছে, প্রত্যেকটাতে নামছে। কি, কোন বাজেটে? এবং আপনি কোথায় থেকে ব্রেকথ্রু করবে, কোথায় থেকে ইন্ডাস্ট্রি, ইনফ্রাস্ট্রাকচার, কোথায় আলো দেখা যাচ্ছে? সেই তো আমার এই শ্যাকল গুলো খুলে দিলেই না হবে? এটা তো একটা তো খুব ঝুঁকি নিয়েছে। কি খুললেন? বড় ঝুঁকি। খুললেন কি? কাস্টমস ডিউটি তুলে নিলেন। আরো জিনিস আসছে, কাস্টমস এক পার করতে হয়েছে। পার্ট করতে হচ্ছে, এক্সাইজ ডিউটি, কয়েকটা জিনিসের উপর আবার বাড়িয়েও দিয়েছে। এক্সাইজ বাড়ালেন। হ্যাঁ। এটার ফলটা হবে কি, আমাদের ডোমেস্টিক মার্কেট ফরেন গুডসে চাপ মারাত্মকভাবে বাড়বে। স্মল স্কেল এবং মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাবে। কিন্তু শিল্পপতিরা তো তা বলছেন না। তারা তো একদম জনে জনে, কেউ 8 নম্বর, কেউ 9 নম্বর, কেউ 10-এ 10 দিচ্ছেন। আপনি এই কথা যদি ইন্ডাস্ট্রির সঙ্গে কথা বলেন, ইন্ডাস্ট্রি উইল নট এগ্রি উইথ। আমি জানি করবে না, তাদের কাগজে মত দেখেছি। আমি শুধু এটাই জানতে চাইবো যে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি কোন জায়গায় লাভবান হয়েছে। পার্টিকুলারলি ওরা বড়দের কথা ভাবেন, স্মল এবং মিডিয়াম যেখানে কর্মসংস্থান সত্যিই হয়, সেই স্মল এবং মিডিয়াম ইন্ডাস্ট্রি ডিজাস্টার হবে এই কাস্টমস ডিউটি নামানোর ফলে। আপনি বলুন, আগে আসতো কিছু গাড়ি, কসমেটিক্স, আপনার জুতো, জামা, পরে আমরা আইসক্রিম খাচ্ছি, পেপসি, এখন বিড়ি, মুড়ি, ছাতা, সবকিছুতেই চাইনিজ গুড আসছে। আপনাদের তো ভালোই তো। চাইনিজ। আপনাদের তো বন্ধুদের দেশ আমরা জিনিস অত আছে। দেশপ্রেম ওই অর্থে নই। আমরা দেশকে সবচেয়ে আগে ভালোবাসি, তারপরে চায়না, ভিয়েতনাম। আমার সেটা কি কমিউনিস্টরা বলতে পারবে? কে? দেশপ্রেম। হ্যাঁ, বটেই। 42 কথা বলার কমিউনিস্টদের মতন দেশপ্রেমিকতার প্রমাণ আর কি দিয়েছে? কোন অর্থে? সব অর্থে। তাই? হ্যাঁ, এটা আপনি আমার মনে হয় যে আবার এক পেশে কথা বলছেন। বোধ হয় না। 42-এ আপনাদের ভূমিকা কি খুব দেশপ্রেমিকের? জওয়াহরলাল নেহরুর সঙ্গে কতটুকু পার্থক্য? 62 চায়না ওয়ারের সময় দেশপ্রেমিকের। মিলিয়ে নেবেন 42 সালে জওয়াহরলাল নেহরুর সঙ্গে কমিউনিস্ট পার্টির পার্থক্যটা কোথায় ছিল, কতটুকু সীমারেখা এমনকি ছিল? আজাদিও তো আপনারা ঝুটা হয় বলেছিলেন। ভুল করতে পারি, আজকেও সংসদীয় গণতন্ত্র মানেন না। দেশপ্রেম মানি। দেশপ্রেম সম্পর্কে সন্দেহ প্রকাশ করা যায় না এই কারণে, যদি কমিউনিস্টদের ইতিহাসটা দেখেন, রাশিয়া থেকে ভিয়েতনাম, কিউবা থেকে আপনি যে কোনো দেশে যান, দেশপ্রেমের ব্যাপারে কোথায় পারবেন না। আপনি ইউরোপের সাম্যমৈত্রী স্বাধীনতার পতাকার থেকেও যারা তুলেছিলেন, তাদেরও একটা বিশ্বাস ছিল, কিন্তু দেশপ্রেমের প্রশ্নে কমিউনিস্টদের সঙ্গে তুলনা বোধহয় ঠিক করতে পারবেন না কারোর সঙ্গে। আচ্ছা, আমি আবার বাংলায় ফিরে আসি, আমাদের সময়ও প্রায় শেষ। একটা শেষ প্রশ্ন, আপনার কি মনে হয় না যে একটা ব্যাপারে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনার কৃতজ্ঞ থাকা উচিত? আপনি গেস করতে পারছেন আমি কি বলছি? না, বুঝতেই পারছি না। এমন একজনকে যাদবপুরে প্রার্থী করেছেন যে আপনার আর কোনো ভয় নেই। না, এটা ঠিক এরকম ভাবে বলা উচিত না। ভয় কি সাহস, এটা ব্যাপারই না। আপনি যাদবপুর থেকে গুড লেডি, তার সঙ্গে আমার পরিচয় আছে, তিনি নামকরা অভিনেত্রী, এই পর্যন্ত বলতে পারি। না, আমি তার সম্পর্কে কোনো মন্তব্যের কথা বলছি না, কিন্তু আপনি কি এটা গোটা পশ্চিমবঙ্গ বিশ্বাস করে যে বাই ফিল্ডিং মাধবী মুখার্জি মমতা অ্যাকচুয়ালি গেভ ইউ ওয়াক ওভার? আমি তো কিছু বুঝতে পারছি না এর মানে। আপনার কি মনে হয় যে লড়াইটা আরেকজন কট্টর লোক হলেও যতটা শক্ত হতো এর ক্ষেত্রেও ততটাই শক্ত হবে? দেখুন, আমি যাদবপুরটা নিয়ে খুব একটা ভাবিনি, এখন ভাবতে হচ্ছে সারা রাজ্যটা। এখন ভাবতে হচ্ছে? সারা রাজ্যটাই ভাবছি আর কি। হ্যাঁ, সেটাই বলছি, সেই সুযোগটা তো মমতা করে দিলেন আপনাকে।
সেটা পরে ভেবে দেখবো। পরে ভেবে দেখবেন। হলে যদি আপনি বলবেন, কোনোদিন স্বীকার করবেন যে মমতার কাছে কৃতজ্ঞতা। আপনার মাধ্যমে। না, আমার মাধ্যমে, কারণ আপনি প্রকাশ্যে ক্যামেরায় বলুন। আচ্ছা, আরেকটা কথা বলছি, যে কথাটা মমতার প্রসঙ্গে এসছে বলে, আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনি এখনো কেন ওই পাম অ্যাভিনিউ 2 কামরার ফ্ল্যাটে থাকবেন? মানুষের অভ্যাস পাল্টানো খুব মুশকিল। কিন্তু আপনাকে বললেই কালকে দাড়ি কামাতে পারবেন? হ্যাঁ, কাটিয়ে ফেলবো যদি প্রয়োজন হয়। আমার যদি এক্ষুনি একটা কোনো কাজে পাঠান আমার সম্পাদক, হ্যাঁ। যেখানে আমার দাড়ি কামানোটা জরুরি, সঙ্গে সঙ্গে কাটিয়ে ফেলবো। কষ্ট হবে না? একদম হবে, কিন্তু মানতে হবে। আমার ওই অভ্যাসটা একটা বড় ব্যাপার। কিন্তু আমার আপনার আমি যে অভ্যাসের ঘরে সঙ্গে তো থাকি- আমরা অভ্যস্ত নেই। ঠিকই, কিছু লোকের অসুবিধা হয়, কিন্তু আমি সেই জন্য রাইটার্সে বেশি সময় থাকি, সকাল বিকেল রাত্রি করে থাকতে অনেক সময় মানে সন্ধে হয়ে যায়। কিন্তু আমার যে ঘরে আমি থাকি, আমার বই, আমার লেখা, আমার টেবিল, আমার এটা আমি ছেড়ে আসতে পারবো না, অসুবিধা হবে আমার। সেটা থাকুক, আপনি সরকারি বাসস্থানে চলে যান। না, ভালো লাগবে না। আচ্ছা, বিদেশিরা কোথায় যাবেন আপনার সঙ্গে দেখা করতে? আমার সঙ্গে দেখা করার সময় আজ পর্যন্ত 4 মাসে আমি অজস্র বিদেশির সঙ্গে দেখা করেছি, সে তো রাইটার্সে। রাইটার্সে। হ্যাঁ, কিন্তু এমন যদি তো অসময় কোনো সময় এরকম একটা সময় হয় যে সেখানে দেখা করার জন্য অসুবিধা হচ্ছে, সে ব্যবস্থা আমার করা আছে। তাহলে কি আপনি আবার যদি মুখ্যমন্ত্রী হন, আমি বলছি যদি, কারণ আপনি এটা এগ্রি করছেন না বলে, আপনি ওই বাড়ি ছাড়বেন না, না। ওইখানেই থাকবেন? কিন্তু এটা করতে গিয়ে আপনার সম্পর্কে একটা সমালোচনা উঠছে যে আপনিও মমতার মতো একটা কম্পিটিটিভ পপুলিজম প্রতি কি করছেন। মমতার চালির ছাদে থাকে, আপনি 2 কামরা ফ্ল্যাটে থাকেন। দেখুন, আমি কারোর সঙ্গে তুলনা করতে চাই না। আমি শুধু বলতে চাই, আমি আমার যা নিজস্ব অভ্যেস গড়ে উঠেছে, ধরুন আমি মনে করুন স্কুল লাইফ, কলেজ লাইফ থেকে আমি যেরকম জামা কাপড় পরি, আমি সেরকম জামা কাপড় পরি। আমি যে ধরনের বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারতাম, সেই ধরনের আড্ডা মারি। আমার খাওয়া, যে ধরনের খাবার আমার ভালো লাগা মন্দ লাগা, আমি সেই খাওয়াতেই থাকি। তাহলে তো আপনাকে একটা গোঁড়া মানুষের- লোক বলতে হবে। হ্যাঁ? গোঁড়া লোক বলতে হবে আপনাকে। মৌলবাদী নই, কিন্তু গোঁড়া। গোঁড়া নই, আমি স্বাধীনতা প্রেমী। নিজের স্বাধীনতাকে চেষ্টা করি রক্ষা করতে। আমার ঘরে, আমার নিজের ঘরে থাকা, এটা একটা অন্যতম মৌল স্বাধীনতা। কিন্তু সেটাও তো আপনার নিজের ঘরেই থাকবে, কেউ তো কেড়ে নিচ্ছে না। না, সাজানো গোছানো একটা কোথায় গিয়ে দেখবো যে মনে হচ্ছে ফিশ আউট অফ ওয়াটার। তার মানে আপনি স্বচ্ছন্দ বোধ করবেন না একটা না, বড় বাড়িতে? করবো না। তা আপনি ওখানেই থাকতে চান? ওখানেই ভালো লাগে। ওইখানেই মানে আপনি থেকে রাজ্য ওইটাই হচ্ছে আমার সামাজিক স্তর, ওই রকমের ঘর। ইউ হ্যাভ টু বি রিমাইন্ডেড এভরি ডে দ্যাট ইউ বিলং টু দি সামাজিক স্তর। না, আমাকে মনে করতে হবে না। তাহলে ওই বাড়িতে থাকা ওটাই দরকার। আমি বাস্তব আমার নিজের অভ্যাসের মধ্যে গড়ে উঠেছে। আমি একটা বিশাল ঘরের মধ্যে গিয়ে ঠিক অস্বস্তি বোধ করবো। তা আপনার পরিবারও তাই চান যে আপনি হ্যাঁ, ওখানে? অবশ্যই। তারা উপদ্রুত বোধ করছেন না? একদম না, তারা খুব খুশি। খুশি? হ্যাঁ, জিজ্ঞেস করে দেখবেন। মেয়ে আমাকে 3 বার বলেছে, বাবা একদম যাবে না কিন্তু কোথাও, আমার এই ঘর ছেড়ে যাবো না। আচ্ছা, আর আপনার স্ত্রীও তাই চান? হ্যাঁ। তাহলে আপনি ওই মানে ছোট বাড়িতে থেকেই, যেখানে যেমন আছেন তেমনি ভাবে থেকেই এখন রাজ্য থাকবেন। কাজটা করতে হবে। আমি কোথায় থাকছি এটা কথা না। আমি যদি কাজটা করার জন্য তাহলে আমার যদি রাষ্ট্রপতি ঘর, তো রাষ্ট্রপতি ভবনে থাকার দরকার নেই, মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর 3 দিনা নিবাসে থাকার দরকার নেই, রাজ্যপালের রাজভবনে থাকার দরকার নেই। রাষ্ট্রপতি রাজ্যপালরা অন্যরকম ব্যাপার। আপনি তো মুখ্যমন্ত্রী। না, মুখ্যমন্ত্রী এক এক জায়গায় এক এক রকম থাকেন, এই রাজ্যেও তাই থেকেছেন। আপনার মতো মুখ্যমন্ত্রী ভারতবর্ষে কোথাও এইভাবে থাকেন না। না, অনেক জায়গায় থেকেছেন, এ রাজ্যেও থেকেছেন, জেনে রাখবেন। কিন্তু বড় কথা এটা নয়, আমার কাজ করতে অসুবিধা হলে আমাকে বিকল্পটা, যেমন ওই যে বললেন যেটা, যে আমাকে হয়তো আর্লি মানে বেশ রাত্রে কারোর সঙ্গে মিট করতে হবে, ঠিক ভোরবেলা কারোর সঙ্গে মিট করতে হবে, রাইটার্স বিল্ডিং এ নয়, বা রাইটার্স বিল্ডিং কে হয়তো ডিঙিয়ে লোকের আড়ালে কাউকে মিট করতে হবে জরুরি ভিত্তিতে, আমার সে ব্যবস্থা করা আছে, কোথায় মিট করবো। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, সময় একদম সংক্ষিপ্ত। আপনাকে যদি আমি বিচারকের আসনে বসাই আর বলি যে বুদ্ধদেব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে নম্বর দিক, 10-এর মধ্যে কত নম্বর আপনি নিজেকে দেবেন? আমাকে 0। 0? কেন? আপনি তো মানে মার্কসিস্ট লোক, কিন্তু আপনার বিনয়টা অনেক বৈষ্ণব শুনলাম। নিজেকে নিজের মূল্যায়ন নিজে বোধহয় করা যায় না। করা যায় না? ঐতিহাসিক ভাবে কেউ করতে পারেনি, যারা করেছেন বেশিরভাগ ক্ষেত্রেই ভুল করেছেন। আমি কত দিলে খুশি হবেন? হ্যাঁ, আমি কত দিলে খুশি হবেন? আপনি কত দিলে খুশি? বা আমরা কত দিলে খুশি হবেন? যত বেশি দেবেন তত।